तो हनुमंता बहुत बढ़िया लगा तुमसे मिलके। थैंक यू सर, बहुत शुक्रिया। ব্যাঙ্গালোরে আসার পর থেকেই আমার মনে হয়েছে যেই শহর যেখানে রাস্তাঘাটের পরিস্থিতিও খুব উন্নত নয় বর্তমানে, যার বেশিরভাগ গলি খুবই সংকীর্ণ এবং যেখান থেকে গাড়ি পাস করানো কার্যত মাথা ব্যথার কারণ হয়ে যায়, সেই শহরেই কেন তৈরি হয়ে উঠল আইটি হাবস। এর উত্তর সন্ধান করার জন্য যেমন ইন্টারনেটের কিছু পুরনো লেখা আমি পড়লাম, তেমনি স্থানীয় কিছু মানুষের সঙ্গেও কথা বললাম। তার মধ্যে আমারই অফিসের কিছু কন্নাডিগা অর্থাৎ যারা এই কর্ণাটকের আদিম বাসিন্দা, তাদের সঙ্গেও কথা হলো। ব্যাঙ্গালোর অঞ্চলের ইতিহাস মোটামুটি শুরু হয় ওই নবম শতাব্দীর কাছাকাছি। এই অঞ্চলটি তখন গঙ্গা রাজবংশের অধীনে ছিল। পরে এটি চালুক্য ও হয়সালা রাজবংশের শাসনে আসে। আধুনিক ব্যাঙ্গালোরের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হচ্ছেন কেম্পেগৌড়া। এই কেম্পেগৌড়ার নামেই কিন্তু ব্যাঙ্গালোরের যে এয়ারপোর্ট সেটা। তিনি 1737 সালে ব্যাঙ্গালোরে একটি মাটির দুর্গ নির্মাণ করেন এবং শহরের চারপাশে বাজার, ধর্মীয় স্থান ও জলাধার তৈরি করেন। এর আগের এপিসোডে আপনাদের এই দুর্গ কিন্তু আমরা দেখিয়েছিলাম, যেটা হচ্ছে ব্যাঙ্গালোর ফোর্ট। কেম্পেগৌড়ার পরিকল্পনায় ব্যাঙ্গালোর শহর একটি সুসংগঠিত নগরীতে পরিণত হয়, অর্থাৎ ঐতিহাসিক সময় থেকেই কিন্তু এই শহর প্ল্যান্ড সিটি। 1687 সালে মুঘলরা ব্যাঙ্গালোর হস্তগত করে এবং এই শহরকে মাইসোরের ওয়াদিয়ার রাজাদের কাছে বিক্রি করে দেয়। পরে হায়দার আলী আর তার পুত্র টিপু সুলতান ব্যাঙ্গালোরকে সামরিকভাবে গুরুত্বপূর্ণ শহরে রূপান্তর করে। 1799 সালে চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধের পর টিপু সুলতানের পতনের মাধ্যমে ব্রিটিশরা ব্যাঙ্গালোর দখল করে। অর্থাৎ 1799 আগে কিন্তু ব্যাঙ্গালোর ইংরেজদের শাসনে ছিল না। ব্রিটিশরা ব্যাঙ্গালোরে ক্যান্টনমেন্ট স্থাপন করে, যার ফলে এই শহরটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে সিভিল ব্যাঙ্গালোর। এই সিভিল ব্যাঙ্গালোরেই বর্তমানে বেশিরভাগ আইটি সংস্থা এবং তাতে যারা কাজকর্ম করে তারা থাকে। আর একটা হচ্ছে ক্যান্টনমেন্ট ব্যাঙ্গালোর, অর্থাৎ ব্রিটিশ শাসিত অঞ্চল, যেখানে এখন ব্যাঙ্গালোরে এয়ারফোর্স, ইসরো এই সমস্ত সরকারি সংস্থার অফিসগুলো আছে। কিন্তু ব্যাঙ্গালোরেই কেন এই এত আইটি কোম্পানিজ বা স্টার্ট আপ সংস্থাগুলো নিজেদের অফিস খুলল? এর মোটামুটি দুটো কারণ খুঁজে পাওয়া গেল। একটা হচ্ছে মধ্যাঞ্চলিক অবস্থান, যে এটা এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ তৈরি করা অপেক্ষাকৃত সহজ। কিন্তু সেটা তো উত্তর ভারতেও রয়েছে। তার উত্তর হতে পারে এখানকার মনোরম ও শীতল আবহাওয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 900 মিটার, ফলে সারা বছরই তুলনামূলক মনোরম ও শীতল পরিবেশ থাকে, যা প্রযুক্তি কর্মীদের জন্য আরামদায়ক কর্মপরিবেশ তৈরি করে। কিন্তু এগুলো তো গেল ভৌগোলিক কারণ। এর বাইরেও রয়েছে কিন্তু আরও বেশ কিছু কারণ। ব্যাঙ্গালোরে রয়েছে আইআইএসসি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, আইআইটি, আরও বহু প্রযুক্তি ও গবেষণামূলক সংস্থা, যেখান থেকে প্রতি বছর প্রচুর ছেলেমেয়ে উচ্চ মেধা নিয়ে পাস আউট করছিল। ফলে যখন আইটি সংস্থাগুলো এখানে অফিস করলো, তখন কিন্তু এখানে তাদের কর্মী পেতে খুব একটা সমস্যা হয়নি। অন্যদিকে 1940-এর দশকে এখানে হ্যাল, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, ইসরো, ভেলের মতো প্রযুক্তিভিত্তিক পাবলিক সেক্টর ইউনিট গড়ে ওঠে। ফলে প্রযুক্তিগত পরিকাঠামো, স্কিল্ড ম্যান পাওয়ার এবং সরকারি সহায়তায় এখানে ভিত্তি আগে থেকেই তৈরি ছিল। কর্ণাটক সরকার 1990-এর দশকে আইটি শিল্পের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল এসিজেড এবং আইটি পার্ক স্থাপনে আগ্রহী হয়। সরকার ইনফোসিস, উইপ্রোর মতো দেশি কোম্পানিগুলিকে ভূমি, কর ছাড়, পরিকাঠামো দিয়ে সহায়তা করে। এদিকে 1991 নাগাদ তো বিশ্বায়ন হয়ে গেল, আর গ্লোবালাইজেশনের পরেই আইবিএম, ইন্টেল, মাইক্রোসফট, গুগল এই সমস্ত সংস্থাগুলো ব্যাঙ্গালোরে এসে হাজির হলো। শুরু হলো বিনিয়োগ। ব্যাঙ্গালোরের মোটামুটি পরিস্থিতি প্রস্তুতি ছিল। পরিকাঠামো, ট্যালেন্ট ও পরিবেশ সব কিছুই ছিল অনুকূল। বর্তমানে ব্যাঙ্গালোর এখন কিন্তু ভারতের স্টার্ট আপ ক্যাপিটাল। ওলা, ফ্লিপকার্ট, সুইগি এই সব সংস্থার প্রধান অফিস এই ব্যাঙ্গালোরে। এবং আমার অফিস ঠিক যে জায়গায়, অর্থাৎ এমবাসি টেক স্কোয়ার, সেইখানেই এই সংস্থাগুলির অফিস। এছাড়াও ইলেকট্রনিক সিটি, হোয়াইটফিল্ড, মান্যতা টেক পার্ক, বাগমানে টেক পার্ক এই সমস্ত জায়গাতেও একের পর এক বিরাট স্টার্ট আপ সংস্থাগুলো নিজেদের অফিস খুলেছে। ব্যাঙ্গালোর হয়ে উঠেছে ভারতের আইটি হাব, কারণ এখানে প্রযুক্তি, প্রতিভা, পরিকাঠামো ও সরকারি সমর্থনের এক অনন্য সমন্বয় ঘটেছে। তবে একটা প্রশ্ন আমার মনে থেকে গিয়েছিল,
এত টাকার বিনিয়োগ, এত মানুষ কাজ করেন, তাও এখানকার রাস্তাগুলো কিছুতেই ঠিক হচ্ছে না কেন? তার জবাব আমি পেলাম স্থানীয় এক কর্ণাটিকার কাছ থেকে। সে আমাকে বোঝালো হিসেবটা অন্যরকম। সেটা হচ্ছে কর্ণাটক সরকারের বেশিরভাগ মন্ত্রী মনে করে যেহেতু ব্যাঙ্গালোরে প্রচুর বাইরের মানুষ কাজ করতে আসে এবং তারা তাদের ভোটারই নয়, সেই কারণেই এই রাস্তাঘাটের জন্য যথেষ্ট পরিমাণ যে লগ্নি দরকার সেটা যদি রাজ্যের অন্যান্য প্রান্তে তারা করে তাহলে সেখান থেকে তারা ভোট পাবে। কিন্তু ব্যাঙ্গালোরে যারা বসবাস করে তারা যেহেতু তাদের ভোটার নয়, তাই তাদের কথা তারা ভাবে সব শেষে। সেই কারণেই যখন ব্যাঙ্গালোর শহর থেকে আমি বেরোলাম এবং কর্ণাটকের আরও বিভিন্ন কোণায় আমি গেলাম, যে ভ্লগগুলো আগামীতে আসতে চলেছে, সেখানকার রাস্তা কিন্তু দুর্দান্ত। ছোট্ট ছোট্ট গ্রামের রাস্তাও খুব সুন্দর, কিন্তু ব্যাঙ্গালোর শহরের ভেতর এই রাস্তাঘাটের পরিকাঠামোর বিরাট অভাব রয়েছে। আর যেটা অভাব রয়েছে সেটা হচ্ছে নিকাশ ব্যবস্থার। ব্যাঙ্গালোরে খুব সহজেই জল জমে যায়, কিন্তু ওই যে ইতিমধ্যেই এই শহর হয়ে উঠেছে ভারতবর্ষের সব থেকে বড় স্টার্ট আপ ক্যাপিটাল, তাই সারা ভারত থেকেই সব থেকে ভালো মেধারা এখন কাজ করতে ছুটছেন ভারতের এই শহরে। আমি জানি আজকের ভ্লগটা একটু অন্যরকম হয়ে গেল এবং ভয়েস ওভার দিয়েও সাধারণত ভ্লগ আমরা করি না, কিন্তু মনে হলো আপনাদের এই সম্পর্কে জানানো দরকার এবং একটা শহর, তার ইতিহাস কি, তা কিভাবেই বা বর্তমানে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেটা বোঝা দরকার। इसको थोड़ा पकड़ना आगे, पकड़। तुम भी दिखाना, अपने आप को दिखाना। তো এই যে যাকে দেখছেন এখন এই ভিডিওতে, ওর নাম হচ্ছে, তোমার নাম কি? হনুমন্তা। হনুমন্তা। ও কিন্তু খুব ভালো ছেলে। ও এই ব্যাঙ্গালোরে এসেছে, এখানে অটো চালায়, আবার নিজের আপ্পা আম্মাকে, মানে গ্রামে, তোমার গাঁও কিধার? রাইচুর। রাইচুর मंत्रालय আছে। রাইচুর মন্ত্রালয়। সেখানে আপনারা ভেবে দেখুন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমরা কি শুনতে পাই যে সারাদিন কাজ করে 120 টাকা? ওর আপ্পা আম্মা কিন্তু সারাদিন কাজ করে 120 টাকা পায়। সেখানে ও মানে টাকা পাঠায় এখান থেকে এবং বলে তার বাবা মাকে কাজে না যেতে। ও অনবরত এখানে খাটছে যাতে বাড়িতে একটা মানে নিজের গ্রামে একটা বাড়ি করতে পারে, কিছু যাতে দাঁড়াতে পারে। ওর ইচ্ছে ক্যা গাড়ি খরিদনা তুম? बोलेरो। बोलेरो को पिकअप। এরপরে बोलेरो पिकअप ওর কেনার খুব ইচ্ছে। তো হনুমন্তা, বহুত बढ़िया लगा तुमसे मिलके। थैंक यू सर, बहुत शुक्रिया। দেখা হচ্ছে পরের আরেক দুর্দান্ত পর্বে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন অড কাপল। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।